হয়তো আর কিছুক্ষণই বাঁচবো আমি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জোড়া বন্ধ হয়ে আসছে, মাথা থেকে অঝোর ধারায় রক্ত বের হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে প্রিয়জনদের মুখগুলো। একটা ভুলের জন্য আমায় এত কষ্ট দিল, এত অবহেলা করলো তারা। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। তবে অবশেষে আমি চির শান্তিতে ঘুমাতে চললাম। ভালো থেকো তোমরা। অতীতে যা ঘটেছিল, ঘুম ভাঙে এক বালতি পানির কল্যাণে। এটা আমার বোনের তৈরি অব্যর্থ টোটকা। যাই হোক, এখন তো আর শুয়ে থাকা যায় না। আমার এই অবস্থা দেখে ৩২ পাটি দাঁত বের করে হাসছে আদিবা, আর বলল, জলদি নিচে আয়, ফ্রেশ হয়ে নিয়ে। আর কি, চলে গেলাম ওয়াশরুমে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আশিক, বাবা মায়ের একমাত্র বখাটে ছেলে, আর আদিবা হলো আমার যমজ বোন। তবে আমি তাকে আমার আপু বানিয়ে নিয়েছি, আর সেও আমাকে তার বড় ভাইয়া বানিয়ে রাখছে। আমরা দুজনেই এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনায় অত ভালো নই আমি। আদিবার খাতা কপি করেই এই পর্যন্ত এসেছি। তবে এমনি এমনি নয়, আমার আপুটা প্রচণ্ড ঘুষখোর। আমাকে তার জন্য প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা কিনতে হয়। যাই হোক, এবার নিচে যেতে হবে। কি রে, তোর এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? না মা, তোমার ছেলে তো সারা রাত চুরি করছিল, তাই হয়তো ঘুম ভাঙতে সময় লেগে গেছে। দেখো আদিবা আপু, একদম ভালো হবে না কিন্তু। এই, তুই আমার বড় হয়ে আমাকে আপু বলছিস কেন ভাইয়া? তোরা থামবি? মা, বলো না আমাদের মধ্যে কে বড়? বেশি বকর বকর না করে নাস্তা করে কলেজে যা। এরপর আমরা বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। আমাকে কলেজে সবাই সম্মান করে, কারণ আমার নিজের একটা গ্রুপ আছে, একটু বখাটে টাইপের। এজন্য আমার বোনকে বিরক্ত করার সাহস করা হয় না। এতে আমার বোন একটু আমার প্রতি বিরক্ত। যাই হোক, আমার বোনকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলাম অন্য একজনকে বিরক্ত করতে। তার নাম হলো আখি, অসম্ভব সুন্দরী, আমাদের অফিসের ম্যানেজারের মেয়ে। এবার অনার্স প্রথম বর্ষে, 3 বছর ধরে পিছনে পড়ে আছি, কিন্তু এই মেয়ে আমাকে দেখতেই পারে না। 3 বছরে আখিকে কতবার প্রপোজ করেছি তার হিসাব নেই। প্রত্যেকবারই থাপ্পড়, গালি আর জুতাও ছুঁড়েছে অনেকবার, কিন্তু তারপরও আখির পিছু ছাড়িনি। বড্ড ভালোবাসি যে। কেন বুঝে না মেয়েটা? কেমন আছো আখি? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আবার আইছস? তোকে না বললাম আমার সামনে আসবি না? তখনই আশিক তাকে হাঁটু ভেঙে বসে আবারও প্রপোজ করে। আঁকি ঘুরে আশিককে থাপ্পড় মারতে যাবে, দেখেই তো আশিক নেই। সামনে চেয়ে দেখে আশিক কোথাও যেন যাচ্ছে। যাক, ভালো হলো, হাপড়টা বিদায় হয়েছে। দেখলাম আবিরাকে, খুবই অবাক হলাম। এই বইয়ের পোকাটা কলেজে রেখে এখানে কি করছে? একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ছেলের সাথে আমার বোনের কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ছেলেটা আমার বোনকে থাপ্পড় মেরে দিল। আমার মাথায় রক্ত উঠে যায়। আমার আদরের বোনকে থাপ্পড় মারা! দৌড়ে ওখানে পৌঁছালাম। গিয়ে ছেলেটার কলার ধরে ঘুষি মারতে যাব, আদিবা আমার হাত ধরে ফেলে। ভাই, ওকে ছেড়ে দে। ওর সাহস হয় কি করে তোকে থাপ্পড় মারার? কে ও? ও আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড আছে? আর ও তোকে থাপ্পড় মারলো কেন? আমাদের 4 বছরের রিলেশনশিপ, কিন্তু আজকাল ও আমাকে এড়িয়ে চলে। ফোন দিলে ফোন ধরে না, ফেসবুকেও কোনো খবর নেই, যোগাযোগও করে না। পরে আমার বান্ধবীর থেকে জানতে পারি ওর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আজকে এই বিষয়ে কথা কাটাকাটি করার সময় ও আমাকে থাপ্পড় মারে। ও আমাকে ঠকিয়েছে ভাই। তাহলে ওকে বাঁচালি কেন? মেরে তক্তা বানিয়ে দিতাম। ভাই, আমি ওকে খুব ভালোবাসি, কেন করলো আমার সাথে এরকম? আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি কান্না করে দিলাম, কারণ আমি আমার বোনের কান্না সহ্য করতে পারি না। চল আগে বাড়ি চল, পরে দেখছি ছেলেটাকে। তারপর আমরা বাড়ি চলে আসি। মা আমাদের একসাথে দেখে খুবই অবাক হলো, কারণ আমি কখনো রাতের আগে বাড়ি ফিরি না। মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু আমি কিছু বললাম না। বললাম আপুই নিয়ে এলো, কি কাজ নাকি আছে।
তারপর আমি আপুকে তার রুমে দিয়ে আসি। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে গিয়ে আপুর রুমে যাই। গিয়ে দেখি আপু বালিশে মুখ গুজে কান্না করছে। আমি ওর মাথায় হাত রাখতেই আপু মাথা তুলল। আপুকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমার বোনকে কখনো এতটা কাঁদতে দেখিনি। আমি আপুর রুম থেকে চলে আসি। এরপর আমার ছেলেদের দিয়ে ওই ছেলেটাকে ধরে আনি আর নিজের হাতে ইচ্ছে মতো পিটাই। তারপর হাসপাতালে ভর্তি করাই। তখনই দেখি আপু হাসপাতালে আসলো। এসেই আমাকে থাপ্পড় মারা শুরু করে দিল আর বলতে বলতে লাগলো, তুই ওকে মারলি কেন? তখনই হাসপাতালে ছেলেটির পরিবার আসলো। তখনই একটি মেয়ে এসে যা বলল তাতে আপু আর আমি দুজনেই অবাক হয়ে যাই। মেয়েটি নাকি ছেলেটার বউ। আপু বুঝতে পারল ছেলেটা তাকে প্রথম থেকেই ঠকিয়ে এসেছে। আপু দৌড়ে ওখানে বেরিয়ে যায়। আমিও আপুর পিছু নিলাম। বাড়িতে এসে আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর ছাদে গিয়ে আপুকে পেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। আমিও আপুর সাথে কাঁদতে কাঁদতে বললাম, আপু তুই এই ছেলেটার জন্য কাঁদছিস? দেখিস তোকে ওই ছেলের 1000 গুণ ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব, যে তোকে খুব ভালোবাসবে। সেটা তো বুঝলাম, কিন্তু আমার ভাইয়াটা কাঁদছে কেন? আমার বোন কাঁদছে বলে তাই। কই, আমি তো কাঁদছি না। এরপর আমি আদিবাকে নিজের হাতে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। খুব কষ্ট পেয়েছে মেয়েটা। এরপর আমি বাইরে এসে দেখি মা বাবা দাঁড়িয়ে আছে। তখন আমি তাদেরকে সব কিছু খুলে বলি। তখন বাবা বলে, অনার্স পরীক্ষার পর মেয়েটার বিয়ে দিয়ে দেব, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোনো ভালো ছেলেকে চিনো নাকি? হ্যাঁ, আমার অফিসেই কাজ করে, ছেলেটা খুবই ভালো। এরপর আমি আর আপু দুজনেই ছেলেটার সাথে দেখা করি। ছেলেটা একটু ভীত টাইপের, তবে আপুর নাকি পছন্দ হয়েছে। আমার মনে হয় সব মেয়েরা এটাই চায়, যাতে বিয়ের পর স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। তবে আমারও ভালো লেগেছে এই জন্য যে ছেলেটা এতিম সম্পর্কের মূল্য বুঝবে। বিয়ের পর আপুকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবে, সব সময় আপু আমাদের সাথে থাকবে। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় আর সেই সাথে ধুমধাম করে আপুর বিয়েটা হয়ে যায়। সবাই খুবই খুশি। কিন্তু তখন একটা ফোন আমার পুরো জীবনটাই বদলে দিল, সেই সাথে আমার পরিবারেরও। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে আমার বন্ধু নিলয় বলল, আখি নাকি অন্য একটা ছেলের সাথে আছে। ছেলেটা নাকি আখির বয়ফ্রেন্ড। শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। আখি আমার ছাড়া আর কারো হতে পারে না। আখি আমার সাথে এমনটা করতে পারে না। আজকে এর একটা বিহিত করতে হবে। তাই জলদি আমি নিলয়ের দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। কিন্তু ওইখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার রাগ চরমে। মাথায় রক্ত উঠে গেছে। এই ছেলেটা সাদা তো দেখছি কুকুরের লেজ, এত মার খাওয়ার পরও লুচ্চমো গেল না। এই হারামিকে আজ মেরেই ফেলবো। আসলে এই ছেলেটাই হচ্ছে আমার আপুর এক্স। প্রথমে তো আমার বোনকে ঠকিয়েছে হারামিটা, এবার আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ব্যাটাকে ইচ্ছে মতো আরও দোলাই দিতে লাগলাম। শালা মায়ের খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবার আমি কিক করতে লাগলাম। ঠিক তখনই পিছন থেকে কেউ আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। ঘুরে তাকাতেই দেখি আখি আমাকে বাড়িটা মেরেই ছেলেটার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, আদি তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আমি বললাম, আখি তুমি ভুল করছো, তুমি ভুল লোককে ভালোবেসেছো। এই কুত্তার বাচ্চা তোমার ভালোবাসার যোগ্য না। এ একটা ঠকবাজ। এই ছেলেটা আমার বউ। আরে জানি জানি, তোর বোন তো একটা বেশ্যা। সে আবিরকে নিজের যৌবনের জ্বালা মেটানোর জন্য ব্যবহার করেছে। তুইও তোর বোনের মতোই একটা লুচ্চা ইতর বদমাইশ। আমার মনে হয় তোর বাবা মাও ওরকম ছিল। আরে ভালো মানুষের ঘরেই তো ভালো মানুষ হয়। তোরা তো চিৎকার করে কথাগুলো বলল। এবার রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমার কানে কানে বারবার আকির কথাগুলো বাজতে লাগলো। আমাকে কিছু বললে আমার কিছু আসতে যেত না, কিন্তু আখি আমার বোনকে নিয়ে এত খারাপ কথা কি করে বলল?
আমার মা বাবাকে যা নয় তাই বলছে। আমি তখন রেগে গিয়ে আখির গালে থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড়টা এতটা জোরে মেরেছি যে আখির কান দিয়ে রক্ত বেরিয়ে এলো আর সে নিচে পড়ে গেল। তখন আমি ওর চুলের মুঠি ধরে উঠালাম। কি বললি তুই? তোর সাহস তো কম না? আমাকে যা বলেছিস বলেছিস, কিন্তু পরিবারকে নিয়ে এত খারাপ কথা বলার তোর সাহস কি করে হলো? এই বলে আরেকটা চড় মারলাম। তারপর আবার চুলের মুঠি ধরে উঠিয়ে বললাম, আজকে তোর সব তেজ আমি মিটিয়ে দেব। তোর এমন অবস্থা করব যে সারা জীবনেও ভুলতে পারবি না। তারপর আমি আকিকে ওখান থেকে তুলে নিয়ে একটা ফ্ল্যাটে আসি আর ওই আদির বাচ্চাকে আমার লোকদের হাতে দিয়ে আসি। আমার রাগ এখনও এতটুকু কমেনি, বরং আকিকে দেখে আরও 1000 গুণ বেড়ে গেলাম। আকি ভয় থরথর করে কাঁপছে, আমার কাছে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আকির এখনকার কোনো কথাই আমার কানে পৌঁছালো না। আমার কানে সেই কথাগুলোই বাজছে। এবার আমি আকির দুহাত ধরে দেয়ালের সাথে চেপে ধরি। এবার আকি চিৎকার করতে লাগলো, কিন্তু আকির চিৎকার কেউ শুনতে পাবে না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আখির এরকম অবস্থা দেখে যেন আমি নর পশুতে পরিণত হয়ে গেছি। আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছি। আখির ঠোঁটে একটা লম্বা কিস করি। তারপর আকি আমার মুখে থুতু মারে। এতে আমার রাগটা আরও বেড়ে যায়। এবার আমি কিস করে আকির ঠোঁট কেটে দেই। আকি ব্যথায় কুকিয়ে উঠল, তার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। এবার আমি টেনে তার জামা ছিঁড়ে ফেললাম। আকি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, আমার কাছে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু এই সময় আমার কানে কিচ্ছু যাচ্ছে না। এরপর আকিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলাম। কিসের মতো করে ওর সারা শরীরে কামড়াতে লাগলাম। আর এরপর আমি যা করলাম সেটা আমি কখনো চিন্তাও করিনি। আমার কাজ শেষ হওয়ার পর আমি উঠে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমার টনক নড়ল। এটা আমি কি করলাম? এতটা নীচ কাজ আমি কি করে করতে পারলাম? তাও আবার আমার ভালোবাসার মানুষটার সাথে এমন করলাম কি করে? আমি এতটা খারাপ কি করে হয়ে গেলাম? বন্ধুরা, রাগের মাথায় আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা আমরা কখনো কল্পনাও করি না, কিন্তু রাগ আমাদের দিয়ে সেই কাজটাই করায়। তাই আমাদের উচিত নিজের রাগকে সংযত করার চেষ্টা করা, কারণ কোনো কিছু করে ফেললে আমাদের তার জন্য চরম মূল্য দিতে হয়। তারপর আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। এসে দেখি আখি বিছানার এক কোণায় বসে ঠুকরে ঠুকরে কাঁদছে। এই কান্না নীরব কান্না। এই কান্নার কোনো আওয়াজ হয় না, শুধু কষ্টটাই থাকে পুরোটা জুড়ে। আমি কেন হয়তো কোনো পুরুষই এই কান্নার ভেতরের কষ্টটা বুঝতে পারবো না। আখি শরীরের দিকে তাকিয়ে নিজের ওপরে রাগ হচ্ছে খুব। এতটা নির্দয় আমি কি করে হলাম? এতটা পশুসুলভ আচরণ আমি কি করে করতে পারলাম? ছি আশিক, ছি, তুই একটা মেয়ের সাথে এমনটা কি করে করতে পারলি? আখির সারা শরীরে আঁচড় ও কামড়ের দাগ বসে গেছে। ওর সারা শরীর ফুলে গেছে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমার নিজের ভালোবাসার মানুষের সাথে আমি এমনটা কি করে করলাম? আকি কি আমায় কোনো দিনও এর জন্য মাফ করবে? আমি আখির কাছে যেতেই আখির কান্না বন্ধ হয়ে গেল। আমি বললাম, আখি, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় কি করে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুমি আমার পরিবারকে এত খারাপ খারাপ কথা বলছিলে বলে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমাকে মাফ করে দাও আখি। এই বলে আখির হাত ধরতে গেলাম। আখি চিৎকার করে বলে ওঠে, সাবধান, আমাকে টাচ করবি না শয়তান। তোকে দেখলেও আমার ঘৃণা হচ্ছে। আবার বলতেছিস তুই নাকি আমাকে ভালোবাসিস। এই তোর ভালোবাসার নমুনা? সরি আমি যা করেছি তার জন্য, কিন্তু এখন তোমার চিকিৎসা দরকার। তুমি আমার সাথে চলো, হাসপাতালে যেতে হবে। দেখো, কাঁদলে তো আর সব ঠিক হয়ে যাবে না, তাই না? আর বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। না, এইভাবে হবে না। আমি আখিকে কোলে করে গাড়িতে বসাই আর গাড়ি চালিয়ে সোজা হাসপাতালে। তারপর আখির চিকিৎসার ব্যবস্থা করি। ডক্টর দেখে বলে, এমন অবস্থা কি করে হলো? আমরা কিছু বলছি না দেখে নিজের কাজ করে ওষুধ লিখে দিয়ে কেবিন ত্যাগ করে। এরপর আমি ওষুধ আর খাবার কিনে এসে দেখি আখি ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে ওকে খুব শান্ত আর নিষ্পাপ লাগছে,
কি করে যে এমন মেয়ের সাথে এই ব্যবহারটা করলাম আমি ভেবে পাই না। মেয়েরা এমন কেন? এত বছর ধরে আমি ওর পিছনে পড়ে আছি, শত অপমান সহ্য করেও ওর পিছু ছাড়িনি, শুধু ওর থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায়। আসলে সত্যিকারের ভালোবাসার কদর আজকাল কম। এই জন্যই তো আখি ওই প্লেবয়ের প্রেমে পড়ে আর এতটাই বিশ্বাস করে যে ওই ছেলে যা বলেছে সবই বিশ্বাস করে ফেলেছে। আখির ঘুম ভেঙে যায়, আমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। আখি, খাবারটা খেয়ে নাও, এরপর ওষুধগুলো খেতে হবে। তোর আনা কোনো জিনিসই আমি খাবো না, আমার ঘৃণা হয় তোকে দেখলে। দেখো, আমি সত্যি সরি, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু এখন খাবারটা খেয়ে নাও প্লিজ। এই বলে আমি ওর মুখের দিকে খাবারটা বাড়িয়ে দিলাম। ও আবারও মুখ ঘুরিয়ে নেয়। ব্যাস, মাথায় রাগ উঠে গেল, সোজা আঙুলে ঘি উঠবে না। তাই এবার, এই মেয়ে, তুই খাবি কিনা বল। না। তখন আমি এক হাতে ওর মুখ টিপে ধরে আরেক হাতে খাবার ঢুকিয়ে দেই। তখনও বাধ্য হয়ে খাবারটা খেলো। তারপর আমি ওকে ওষুধ খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। তখন আমি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ি। সকালে আমার ঘুম ভাঙে কারো ধাক্কাতে। চোখ খুলে দেখি আখি বেডে নেই। আমি ঘাড় ফিরিয়ে দেখি পুলিশ। মিস্টার আশিক, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আপনার বিরুদ্ধে একটি মেয়ে ধর্ষণের অভিযোগ করেছে। আমার বুঝতে বাকি রইল না এটা আখির কাজ। এরপর আমি পুলিশের সাথে থানায় পৌঁছালাম। গিয়ে দেখি আমার পুরো পরিবার আর আখির বাবা সেখানে বসে আছে। তখন আমার বাবা আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, মেয়েটা যা যা বলছে তা কি সত্যি? মাথা নিচু করে হ্যাঁ জানান দিলাম। তখনই আমার বাবা চর বসিয়ে দিলেন, তারপর লাঠি এনে ইচ্ছে মতো পিটাতে লাগলেন। পুলিশের কিছু লোক এসে বাবাকে আটকালো। আমি সেইভাবেই দাঁড়িয়ে আছি, জানি এখন আমার কথা কেউ শুনবে না। তুই আমার ছেলে হয়ে এমন কাজটা কি করে করলি? তোর জন্য সমাজে মুখ দেখাতে পারবো না। তোকে জন্মের আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আমার বংশের এত বড় দাগ লাগতো না। তোকে আমার নিজের ছেলে বলেও পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। দেখুন, আপনারা এসব ঝগড়া বাদ দিয়ে ভিতরে এসে বসুন, সব কিছু ওখানেই বলা যাবে। দেখুন, পুরো ঘটনাটা এখানে আমরা সকলেই জানি, আর মিস্টার আশিকও তার অপরাধ স্বীকার করে নিয়েছে। এখন আপনাদের কাছে দুইটা রাস্তা আছে। প্রথমত, আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন, এতে আপনাদের উভয় পরিবারের জন্যই ভালো হবে। আর দ্বিতীয়টা হলো, আশিকের শাস্তি এখন আপনারাই ঠিক করুন কি করবেন। দুই পরিবার কিছুক্ষণ কথা বলে জানালো তারা বিয়ে করাবে, আর এতে আমিও রাজি। কারণটা তো জানিনি, কিন্তু তখনই আমি এই নরপশুটাকে বিয়ে করতে পারবো না, আমি বিচার চাই। এর এমন শাস্তি হোক যাতে আর কোনো দিনও এমন কাজ করতে না পারে। কি বলিস মা? এসব তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, সমাজে তোকে দুচ্ছেই করবে। এতক্ষণ কি কম কিছু হয়েছে বাবা? আখির চেহারার অবস্থা দেখে তার বাবা বলল, আমাদের কিছু সময় দিন, আমাদের পরিবারের মধ্যে কিছু কথা বলে নিলে ভালো হতো। তখন অফিসার বলল, ঠিক আছে, আমি আপনাদের 5 দিন সময় দিলাম, এর মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন। আর ততদিন মিস্টার আশিক আমাদের হেফাজতেই থাকবে। কেমন আছো আশিক? খুব ভালো আছি। বাবা মা আপু তারা কেমন আছে? তুমি তো জানোই তারা কেমন। আচ্ছা, তুমি তো এরকম ছেলে নও, তাহলে এরকম একটা কাজ কি করে করলে? এরপর আমি দুলাভাইকে ওই দিনের সব কথা খুলে বলি। তোমার দিক থেকে বলতে গেলে রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি একটু বেশি করে ফেলছো রাগের মাথায়। আরেকটা কথা, আমি খবর নিয়ে জানতে পেরেছি যে আখি বিয়েতে রাজি হয়েছে। তারা সম্ভবত কালই আসবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কয়দিনে কি হাল করেছো নিজের। আসলে আমি এতদিন আসতে পারিনি কারণ বাবা কিছুদিন ধরে ঘর থেকে বের হচ্ছেন না, যার কারণে অফিসের সব কিছু আমাকে দেখতে হচ্ছে। এত ব্যস্ততার কারণেই আসতে পারিনি। না না, একদম এমন করে বলো না। তুমি শুধু আমার পরিবারের খেয়াল রেখো, তাতেই আমি খুশি। আচ্ছা, তুমি এখন বাড়িতে চলে যাও, না হলে সবাই চিন্তা করবে। এরপর দুলাভাই চলে যায়। লোকটা খুবই ভালো। পরের দিন আখি আর আমার বিয়েটা পুলিশ স্টেশনে হয়। এরপর আমরা বাড়ির দিকে রওনা হই। বাড়িতে পৌঁছে আমি আপু আর মায়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করি, কিন্তু তারা আমাকে পাশ কাটিয়ে চলে যায়। তারা যেন আমায় সহ্যই করতে পারছে না। আপু শুধু নিয়মের খাতিরে আর দুলাভাইয়ের পিড়াপিড়িতে বাসর ঘরটা সাজিয়ে দিল। সেই সাথে আখিকেও বউ সাজানোর দায়িত্ব নিল।
তখন বাবা আমার কাঁধে হাত রাখলেন, বললেন, খুব কষ্ট হয়েছে না রে? তোর মাথা এতটা গরম করিস কেন? কতবার বলেছি নিজের রাগের উপর একটু কাবু রাখ। তুই আমার কথা শুনলে তো? বুঝতে পারলাম দুলাভাই বাবাকে সব কিছুই বলেছে। এটা ভেবে আমার খুবই ভালো লেগেছে যে বাবা আর আমার প্রতি রেগে নেই। তখন বাবা বললেন, দেখ, যা হয়েছে সেটা ভুলে যা, জীবনটা এখন নতুন করে শুরু কর। এরপর আমরা খেতে বসলাম। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমার পাতে কেউ খাবার বেড়ে দেয়নি। আখিকে মা আর আপু খুবই যত্ন করে খাওয়াচ্ছে। আমি অনেক কষ্টে কান্না চেপে চেয়ারে বসে রইলাম। বাবা আর দুলাভাই বিষয়টা খেয়াল করলেন, কিন্তু তারা মা আর আপুর ওপরে কিছুই বলতে পারবে না। কিছুক্ষণ পর দুলাভাই আমার পাতে ভাত বেড়ে দিলেন। আমি আর পারছি না কান্নাটা চেপে রাখতে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমি তখন খাবার টেবিল ছেড়ে সোজা ছাদে চলে এলাম। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি কোনো দিনও এতটা কাঁদিনি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের সেই অধিকার নেই। তাদেরকে আড়ালেই কাঁদতে হয়। তারা চাইলেও চিৎকার করতে পারে না। কিছুক্ষণ পর দুলাভাই ছাদে এলেন, কিন্তু আমার এই অবস্থা দেখে কিছু না বলেই চলে গেলেন, নিজেকে কিছুটা স্বাভাবিক করে। এরপর রাত 1টার দিকে আমি আমার রুমে প্রবেশ করলাম। দেখলাম রুমটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। একসময় আখিকে নিয়ে বাসর ঘরের অনেক স্বপ্নই ছিল আমার, কিন্তু সব কিছু তো আমি নিজে শেষ করে দিয়েছি। এখন আখির সামনে যেতেও আমার দ্বিধা হচ্ছে। তখন আমি ধীরে ধীরে খাটের দিকে এগোলাম। কাছে গিয়ে বুঝতে পারলাম আখি কাঁদতেছে। আমি তার কাঁধে হাত রাখতে যেও রাখতে পারিনি। তখন আখিকে ডাক দিয়ে বললাম, কাঁদছো কেন? এরপর আখি আমার দিকে মুখ তুলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। এই কি হাল করেছে মেয়েটা নিজের চেহারাটার! এই 4 দিনে একেবারে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আসলে এতক্ষণ আমি নিজের অপরাধবোধের কারণে আখির দিকে ভালো করে তাকাতেও পারিনি। এতক্ষণ ধরে মেয়েটা নিশ্চয়ই কান্না করছিল, কারণ ওর চোখ দুটি ফুলে গেছে, টকটকে লাল হয়ে গেছে। আমি বললাম, এ কি হাল করেছো তুমি নিজের? আরে এখন তো সব ঠিক হতে যাচ্ছে, এবার একটু হাসো। তখন আখি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আর বলল, তোর মতো চরিত্রহীন লম্পটের সাথে আমি থাকতে পারবো না। আমি শুধু আমার বাবার কথা রাখতে তোকে বিয়ে করেছি। দেখো আখি, যা হয়েছে সেটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাওয়া যায় না? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছি, কিন্তু এখন তো আর সেসব নিয়ে বসে থাকা চলবে না, তাই না? চলো আমরা জীবনটা নতুনভাবে শুরু করি। আমি কথা দিচ্ছি তোমার সব কিছু আবার ঠিক করে দিব। আখি তখন রাগান্বিত চেহারা নিয়ে চিৎকার করে বলল, তাই নাকি? তুই আমার সব কিছু ঠিক করে দিবি? ঠিক করতে পারবি তো? তুই কি পারবি লোকের মন থেকে আমায় নিয়ে বিচ্ছিরি কথা আছে দূর করতে পারবি? সেগুলো পারবি? আমার বাবা মা ও পরিবারের সম্মান ফিরিয়ে দিতে পারবি? আমার সুন্দর জীবনটা ফিরিয়ে দিতে পারবি কি? আমার দেখা সকল স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে, আমার জীবনটা আগের মতো করে দিতে? কি হলো মিস্টার আশিক, কথা বলছেন না কেন? কোনো উত্তর নেই তোর কাছে, তাই না? এখন আমি কি বলতে পারি? এটা তো সত্যি যে আখির সব কিছু আমি ফিরিয়ে দিতে পারবো না। একটা ভুল আমাদের জীবনটা কি করে দিল। তোমার সব কিছু আমি আগের মতো হয়তো করে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যতটুকু পারি তোমাকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাকে এগুলো বলে লাভ নেই। তোকে খুব ভালো করেই চেনা হয়ে গেছে আমার। বিশ্বাস করো আখি, আমি যেটা করেছি সেটার জন্য আমি সত্যি অনুতপ্ত। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমার সামনে এই কুমিরের কান্না করে লাভ নেই। আর বলে দিচ্ছি, আমার কাছে ভুলেও স্বামীর অধিকার ফলাতে আসবি না। অবশ্য তুই তো জোর করে স্বামীর অধিকার আদায় করতে পারবি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তোর মতো নোংরা পুরুষেরা সব কিছু পারে। চিন্তা করো না, আমি তোমার কাছে কখনো স্বামীর অধিকার ফলাতে আসবো না। যদি পারো এই অমানুষ নোংরা লোকটাকে ক্ষমা করে দিও। বলেই আমি একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার, সবাই আমার সাথে এমন বাজে বিহেভ করছে বলে। আরে মানুষ তো মাত্রই ভুল করে, তারা আমাকে আমার এই ভুলের জন্য ক্ষমা করে দিতে পারে না?
আখির কথা না হয় ছেড়েই দিলাম, তার সাথে অন্যায় করেছি, এই জন্য আমাকে ক্ষমা করতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু আপু আর মা কেন আমার সাথে এমন করছে? আগে তো খাবার না খেলে মা আমার পিছনে খাবারের প্লেট নিয়ে দৌড়াতো, আর এখন আমার চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। চোখের পানি গিয়ে সোফা ভিজিয়ে দিচ্ছে। আপুও তো প্রতিদিন আমার সাথে ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হতো না। কই, এখন তো আমার সাথে একটাও কথা বললো না। এসব ভাবতে ভাবতেই ভেজা চোখ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে আমার ঘুম ভাঙলো 9:25-এ। কেউই আমাকে ডাকতে এলো না। আকি হয়তো নিচে চলে গেছে। আমিও ওয়াশরুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই ব্রেকফাস্ট করছে। মা আর আখি সবাইকে সার্ভ করছে। আমাকে দেখে আপু টেবিল ছেড়ে উঠে গেল। মা আর আখি রান্নাঘরের দিকে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল। আমাকে দেখে দুলাভাই বলল, আরে শালাবাবু যে, এসো এসো খেয়ে নাও। আমার খাওয়ার ইচ্ছাই চলে গেল। তাই কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরোনোর পর আমার সেই ক্লাবে চলে যাই। সেখানে সবার সাথে কথা বলে মনটা অনেক ভালো হয়ে গেল। সব কিছু প্রায় ভুলেই গেলাম। সারাদিন বন্ধুদের আড্ডা, খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে কাটিয়ে দেই। এখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড নিলয় আমাদের প্রিয় জায়গা নদীর পাড়ের টুলটাতে বসে আছি। তখনই কিরে, তোর মনটা এত খারাপ কেন? কখন থেকে খেয়াল করছি তুই কথা খুবই কম বলছিস। কি হয়েছে? কি আবার কোনো সমস্যা হয়েছে? বন্ধু হয়তো এমনই হয়, শালা ঠিকই বুঝে গেছে আমার মনের কষ্টের কথা। তারপরে বললাম, আরে না, তেমন কিছু না মামা, ছাড় এইসব। তা তোর জিএফের খবর কি? আবারও চাকা দিছে নাকি? নিলয় আমার দিকে রাগি লোক নিয়ে চাইলো। না, এবারে কি হয়েছে না জেনে আমাকে ছাড়বে না। তখন আমি সব কিছু ওকে খুলে বলি। আরে মামা, চাপ নিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ঘড়ির দিকে চেয়ে দেখি 8টা বেজে গেছে। তাই আমি অভ্যাস মতো আপুর জন্য চটপটি আর ফুচকা নিলাম। আগেই বলেছি যে প্রতিদিন আপুর জন্য কিছু না কিছু আমায় নিতে হতো, তাই আজকেও নিলাম। সেই সাথে আখির জন্য নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি সোজা আপুর রুমে গিয়ে নক করি। দুলাভাই দরজা খুলল। আরে তুমি সারাদিন কোথায় ছিলে? এসো ভিতরে এসো। আমি ভেতরে গিয়ে বললাম, আপু নে, তোর জন্য এগুলো আনলাম। আপু আমাকে দেখেই মুখ ঘুরিয়ে খাটের অন্য পাশে গিয়ে বসে পড়ল। তখন দুলাভাই বলল, কি হলো, নিচ্ছ না কেন? একটু আগে তো আমাকে বললে এনে দিতে, এখন তো শালাবাবু নিয়ে এলো, নিচ্ছ না কেন? আর আগে তো আশিক একদিন ভুলে গিয়ে এই চটপটি, ফুচকা কিংবা আইসক্রিম না আনলে পুরো বাড়ি মাথায় তুলে নাচতে। আপুর কোনো রিয়াকশন নাই। আমি এগিয়ে গিয়ে বললাম, আপু আমাকে কি ক্ষমা করা যায় না? অ্যাটলিস্ট একটা সুযোগ তো দিবি আমাকে। আরে কথা বলছিস না কেন? গালিও দে, কথা শোনা, কিন্তু প্লিজ এভাবে চুপ করে থাকিস না। আশিক, এগুলো দিয়ে যাও, আমি তোমার আপুকে দিয়ে দিব। এবার চোখ দিয়ে জল পড়তে লাগলো, কিন্তু আমি ভালো করে জানি আপু ওগুলো ছুঁয়ে দেখবে না। এরপর আমি চোখের জল মুছতে মুছতে রুমের দিকে গেলাম। রুমে ঢুকেই দেখলাম আখি কাপড় চেঞ্জ করছে। আখি আমাকে দেখতে পেরে কোনো রকমে নিজের শরীর ঢাকে। লুচ্চা ইতর, তুই কোনোদিনও শুধরাবি না। তুই নক না করে ইচ্ছে করে রুমে ঢুকে গেলি। আখি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এটা করিনি। তারপর রুম থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর আখি দরজা খুলল। আমি ঢুকে ওর হাতে প্যাকেটটা দিলাম। ও প্যাকেটটা নিল, কিন্তু নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দিল আর বলল, তোকে না বলেছি তোর আনা কোনো জিনিসই আমি খাবো না, আমার ঘৃণা হয়। আমি কিছু না বলে সোজা ছাদে চলে এলাম। ছাদে এসে পকেট থেকে একটু আগে কিনে নিয়ে আসা সিগারেটের প্যাকেটটা বের করলাম। কি ভাবছেন আমি এখন সিগারেট খাবো? না ভাই, আমি বাবা মায়ের যতই বকে যাওয়া সন্তান হই না কেন, নেশা জাতীয় দ্রব্য ছুঁয়েও দেখিনি। সিগারেটটা জ্বালিয়ে হাতে নিয়ে বসে থাকাটাই আমার অভ্যাস। এতে কেমন যেন অদ্ভুত একটা শান্তি ভাব আসে মনে। যাই হোক, কিছুক্ষণ ছাদে কাটিয়ে নিচে রুমে চলে আসি। এসে দেখি আখি ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা কত মিষ্টি, একেবারে বাচ্চাদের মতো। দেখলেই আদর করতে ইচ্ছে হয়, কিন্তু সেই সাহস আমার আছে কই? বাই চান্স ঘুমটা ভেঙে গেলে আমার ঘাড় মটকে দিবে মেয়েটা। আর কি, এখন সোফায় শুয়ে আখির মায়াবী মুখটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আজকেও কেউ ডাক দিতে আসেনি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই নেই, কিন্তু এখন আর নিচে যাব না, কারণ আমাকে দেখলেই তো সবার খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি সোফাতেই বসে বসে ফোনটা বের করে টাইম পাস করতে লাগলাম।
কিছুক্ষণ পর বাবা এলেন ঘরে, তবে হাতে করে আমার জন্য খাবার নিয়ে এলেন, কিন্তু অভিমানের ঠেলায় আমার আর খাওয়া হয়ে ওঠেনি। তখন বাবা বলল, তুই এক কাজ কর, এভাবে বাড়িতে বসে বসে কষ্ট না পেয়ে অফিসে জয়েন করে কাজে মন দে। দেখবি কাজে ব্যস্ত থাকলে কষ্টটা অনেক কমে যাবে। আমিও বাবার কথা মতো রেডি হয়ে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা আর দুলাভাই অফিসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়, আর দুলাভাই আমাকে কাজগুলো দেখিয়ে দেয়। ব্যাস, এখন কাজে মন দিলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। মায়ের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মা বলে আমার জন্য নাকি তিনি কলঙ্ক গর্ভা হয়েছেন। আপু, আকি সেই আগের মতোই রয়ে গেল। এভাবে সবার অবহেলা নিয়ে কেটে গেল প্রায় 1 মাস। অবশ্য এখন আমি নিজেই তাদেরকে আমার এই অমানুষ চেহারাটা আর দেখাই না। দেখবে কি করে? আমি খুব সকালে ঘুম থেকে উঠে সোজা রেডি হয়ে বাইরে এসে সকালে নাস্তা করি। কারণটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। এরপর সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত রাখি নিজেকে। এতে কষ্টটা একটু কম মনে হয় আর কি। প্রথম 1 মাস আমি অফিস থেকে দুপুরে টিফিন পিরিয়ডে আকিকে সবসময় ফোন করে খবর নিতাম, এই যে খেয়েছে কিনা, কিন্তু তার বদলে প্রত্যেকবারই গালিগালাজ শুনতে হয়েছে। এখন আর ফোন দেই না। শুধু শুধু কষ্ট পেয়ে লাভ কি? এখন আমার একটা নিজস্ব রুটিন আছে। একদম সকালে ঘুম থেকে উঠে রেডি হওয়া, তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করা, তারপর সকালের নাস্তাটা আজিম মামার হোটেলে করে অফিসে চলে আসা, এরপর কাজের মধ্যে ডুবে থাকা, দুপুরে টিফিন পিরিয়ডে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেরে নেওয়া। অবশ্য বাবা দুলাভাই আমাকে জোরাজোরি করে বাড়িতে গিয়ে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি একটা কথাই বলি যে আমি কারো অস্বস্তির কারণ হতে চাই না। তারা আর কিছু বলতে পারে না। অফিস শেষে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত করে বাসায় ফিরি, যখন সবাই ঘুমিয়ে পড়ে। এতে হয়তো আকি খুবই খুশি, কারণ আমার চেহারাটা আর তাকে দেখতে হয় না। মা বোনেরও আর মুখ কালো করতে হয় না। যাই হোক, একদিন অফিসে কাজ করছিলাম, তখন বাবা আমাকে ফোন দিয়ে বলল জলদি বাড়িতে যেতে। আমি ভয় পেয়ে কারণ জিজ্ঞাসা করতেই বলল আকি নাকি অসুস্থ হয়ে পড়েছে। আমি তখন বাড়িতে গিয়ে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, আকি এখানে নেই। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সবার মুখই গম্ভীর। তখন আবার জিজ্ঞাসা করলাম বলবে তো কি হয়েছে। আপু আর মা যেহেতু আমার সাথে কথা বলে না, বাবা দুলাভাইও কিছু বলছে না। এরপর আমি জিজ্ঞেস করলাম আকি কোথায়? মা বলল ঘরেই আছে। আমি তখন সোজা ঘরে চলে আসলাম। এসে দেখি আকি মন খারাপ করে বসে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে আকি? আকি ঠায় বসে আছে, কিছুই বলছে না। তখন আমি একটু উচ্চস্বরেই প্রশ্ন করলাম আরে কি হয়েছে? কেউই তো দেখছি কথা বলছে না, একটু বলবে প্লিজ ঘটনাটা কি? তখন আকি আমার দিকে শুকনা গলায় বলল আমি প্রেগনেন্ট। কি বলবো? আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। তখন হাসি মাখা মুখে আকিকে বললাম এত ভালো একটা খুশির খবর তুমি এইভাবে মন খারাপ করে বলছো কেন? তখন আকির পেঁচা মার্কা মুখের ভঙ্গি দেখে আমার হাসি থেমে গেল। আমি অ্যাবর্শন করব। এই বাচ্চা আমি রাখতে পারবো না। কি বলছো এসব পাগলের মতো? তোমার মাথা ঠিক আছে? তখন আমি রেগে যাই আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমি তোর মতো নোংরা চরিত্রহীন বদমাইশ ছেলের সন্তান আমার পেটে রাখতে পারবো না। আমার নিজেকে ডাস্টবিনের মতো লাগছে। এই সন্তানও তোর মতো একটা অমানুষই হবে। তাছাড়া ওই দিনটার কোনো স্মৃতিই আমি রাখতে চাই না। আখির এই কথায় আমার রাগ উঠে যায়। আমি রেগে গিয়ে ওকে থাপ্পড় মারতে যাব, তখন দেখি মা আমার হাত ধরে ফেলেছে। তারপর আমার গালেই থাপ্পড় বসিয়ে দিল। আইসে গরিবের মাদার তেরেসা, নিজের ছেলের কষ্টটা দেখতে পাচ্ছে না, অথচ বাইরের একটা মেয়েকে নিয়ে কি ন্যাকামো। মা তুমি জানো না এই মেয়েটা কি বলেছে? এ একটা নিষ্পাপ শিশুকে অপবাদ দিচ্ছে, যার এখনো জন্মই হয়নি। আবার বলছে আকি নাকি এই বাচ্চাটা রাখবে না। তুমি বলো মা, ওর কাজটা কি ঠিক হবে? তখন মা যা বলল তাতে আমার পায়ের মাটি যেন সরে গেল। মা এই কথা কি করে বলতে পারলো? মা বলল যে তোর মতো সন্তান না হওয়াই ভালো। এর কি গ্যারান্টি আছে যে বাচ্চাটা বড় হয়ে তোর মতো হবে না? আমার মতে আখে যেটা ঠিক মনে করেছে সেটাই করুক। মায়ের পায়ে পড়ে গেলাম। মা এসব কী বলছো তুমি? আমার ভুলের জন্য একটা নিষ্পাপ শিশুকে কেন শাস্তি দিচ্ছ? তোমরা আমাকে যে শাস্তি দিচ্ছ আমি তো তার মেনে নিয়েছি। তোমাদের যদি আমাকে আরও শাস্তি দেওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে দাও প্লিজ। আখিকে বলো না এমনটা যেন না করে। আমার কোনো কথাই ওদের কানে পৌঁছালো না। ওরা ঘর থেকে বেরিয়ে গেল। আমি সেখানেই ঠাই বসে আছি। নিজেকে খুবই অসহায় লাগছে। একটা ভুলের জন্য একটা মানুষকে ঠিক কতটা শাস্তি দেওয়া যায় আমার সেটা জানা নেই।
কিন্তু নিজের ভালোবাসার মানুষদের অবহেলার চেয়ে বড় শাস্তি হয়তো আর নেই। আখির উপর আমার ঘৃণা সৃষ্টি হতে লাগলো। নিজের মাকে কেমন যেন অপরিচিত লাগতে লাগলো। ওই দিন আর বাইরে বেরোইনি, ঘরের ভেতরে ছিলাম। রাতের বেলা ছাদে চলে যাই। রাতের আঁধারের সাথে নিজের সকল দুঃখগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে সকালে সূর্যের স্নিগ্ধ আলোর সাথে সাথে আমার দুঃখ কষ্টগুলো মিলিয়ে যায়। কিন্তু সে চেষ্টা বৃথা। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার তেমন ভালো লাগে না, কিছুক্ষণ ভিজলেই জ্বর এসে যায়। কিন্তু আজকে কেমন যেন অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যেন আমার কষ্টগুলো ধুয়ে যাচ্ছে। আমার শরীর, মন, মস্তিষ্ক সব যেন কেমন ঠান্ডা হয়ে আসছে। এই যেন এক অনন্য অনুভূতি। যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই ভিজলাম। বৃষ্টি থামার পর ছাদ থেকে নেমে পড়ি, তারপর ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেই, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ি। রাতে খুব জ্বর আসে। সকালে চোখ খুলতেই দেখি বাবা আমার মাথায় জল ঢালছে। তারপর আমাকে খাবার খাওয়ার জন্য বলে, আমি না করে দেই। তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে যান তিনি। তিনি জানেন আমি যখন একবার বলেছি যে খাবো না, তার মানে খাবো না। কিছুক্ষণ পর একটা ফোন আসলো। প্রথমবার ধরতে পারিনি, তাই আবার ফোন দিলে ধরতেই ওপাশ থেকে দুলাভাই বলল, আখি নাকি আপুকে নিয়ে হাসপাতাল গেছে অ্যাবর্শন করার জন্য। আমি তখনই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। যদিও জ্বর এখনও আছে, কিন্তু আমি না গেলে অনেক বড় ক্ষতি হতে চলেছে। গাড়িতে উঠে আপুকে ফোন দিলাম, ধরছে না। তখন আখিকে দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। অনেকবার ট্রাই করার পর আপু ফোন ধরলো। জিজ্ঞেস করলাম তারা কোথায় আছে। আপু অনেক বিরক্তি নিয়েই উত্তরটা দিল। আমি সোজা হাসপাতালে চলে এলাম। পৌঁছে দেখি আপু আর আখি হাসপাতালে সবে গাড়ি থেকে নেমেছে। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে তাদের কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার শরীর খুবই দুর্বল। কোনো মতে তাদের নাগাল পেলাম। আমি গিয়ে তাদের পথ আটকাই। এরপর বললাম, কি করতে যাচ্ছ তোমরা? আমি এটা কিছুতেই হতে দেব না। যাই হোক যাক না কেন, আমি তোমাদের আমার সন্তানকে এইভাবে মারতে দিব না। আমি আকির হাত ধরে টানতে লাগলাম। কি বলবো, আমার শরীর তো খুবই দুর্বল। আমি আকির সাথে পেরে উঠলাম না। তারপর কোথা থেকে যেন দুজন লোক এসে আমাকে ধরে হাসপাতালের গেট দিয়ে বের করে দেয়। আমার মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো, যার কারণে আমি কোনো দিকে হাঁটছি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি হাঁটছি, তাদেরকে আমায় আটকাতে হবে। তখন হঠাৎ করে কিসের সাথে যেন প্রচণ্ড ঝরে ধাক্কা খেলাম। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। বন্ধুরা, এতক্ষণ আমরা ফ্ল্যাশব্যাকে ছিলাম, এখন চলুন বর্তমানে ফিরি। আমার আশেপাশে লোকজনের আওয়াজ শুনতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখতে পাই আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, কিন্তু মাথা তুলতে পারছি না। আমি ওঠার চেষ্টা করতেই নার্স আমাকে বলল, আরে আপনার জ্ঞান ফিরেছে তাহলে? আপনি জানেন আপনি কতদিন ধরে অজ্ঞান অবস্থায় ছিলেন? মানে কি বলতে চাচ্ছেন? আমি কতদিনে অজ্ঞান ছিলাম? জি স্যার, আপনি আজ নিয়ে 25 দিন অজ্ঞান অবস্থায় ছিলেন। শুনে তো আমার মাথায় বাজ পড়ল। 25 দিন আমি অজ্ঞান ছিলাম? তখন নার্স বলল, স্যার আপনি রেস্ট নিন, আমি আপনার স্ত্রীকে খবর দিচ্ছি। বলতে হয় স্যার, খুব কপাল করে এমন স্ত্রী পেয়েছেন। আজকালকে তো হাসপাতালের নার্সদের উপরে দায়িত্ব দিয়ে চলে যায় বাড়ির লোক, কিন্তু আপনার স্ত্রী দিন রাত আপনার কাছে বসেছিলেন, আপনার সেবা যত্ন করতেন, এবং উনি কি একটা কাজে বাইরে গেছেন। তারপর নার্স চলে যায়। আমি এবার খুব ভালো রকম অবাক হলাম। আখি কি করে সম্ভব? সে তো আমাকে সহ্যই করতে পারে না। তাছাড়া আমার বাড়ির লোকেরাই বা কোথায়? নার্স তো তাদের কথা কিছুই বলল না। তারা কি এখনও আমার উপর রেগে আছে? যদি তাই হয় তাহলে বাবা, দুলাভাই এরা কোথায়? এসব ভাবতে ভাবতে আমার মাথা চট পাকিয়ে গেল। তখনই দরজায় কারো আগমন, হয়তো দৌড়ে এসেছে। মেয়েটি খুব হাঁপাচ্ছে। মেয়েটির বয়স আনুমানিক 23-25 হবে। গায়ের রং তেমন ফর্সা না হলেও মেয়েটির মুখ ভীষণ মায়াবী। চোখ দুটি বড় বড়। কাজল নেই অবশ্য, কাজলের দরকারও নেই। মেয়েটির চোখে যেন সরোবরের কালো জল চিকচিক করছে। পরনে সালোয়ার কামিজ, সাজসজ্জা তেমন নেই, তবে এই হালকা সাজেই মেয়েটিকে অপূর্ব লাগছে। ঠোঁটে একটা প্রশান্তির চোখকার হাসি। মোট কথা, মেয়েটির যা রূপ, তাতে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কে এই মেয়ে? আমার এখানে কি করতে এসেছে? এসব ভাবছি, তখন নার্স এসে বলল, ও ম্যাডাম, আপনি এসে পড়েছেন। আমি বুঝতে পারলাম এই সেই মেয়ে যাকে নার্স আমার বউ বলছে। তার মানে আমি ভুল ছিলাম। আখি নয়। তখন মেয়েটি আমার পাশে একটা চেয়ারে বসলো। পুরো রুমটা একটা মিষ্টি গন্ধে ভরে গেছে, যাকে বলে মাতাল করা সুগন্ধ। মেয়েটির গা থেকেই এই মিষ্টি ঘ্রাণ আসছে। মেয়েটি আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচ বোধ করছে। আর এমন একটা বেচারি টাইপ চেহারা হয়ে আছে যে আমার হাসি পেয়ে গেল। আমার হাসি দেখে মেয়েটিও হেসে দিল। আমি বললাম, আপনি তাহলে আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন? এবার সে কথা বলল, হ্যাঁ মিস্টার,
আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কেমন আছেন এখন? ভালো। আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে, আমরা মানুষই তো মানুষকে সাহায্য করব, এটা তো আমার দায়িত্ব ছিল। তাছাড়া আপনার এই অবস্থার জন্য আমিই তো দায়ী। মানে বুঝলাম না, আপনি দায়ী মানে? আপনি তো আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন। আসলে আমি নতুন ড্রাইভিং শিখেছিলাম, কিন্তু উত্তেজনায় গাড়ির স্পিড এতটা বাড়িয়ে দিয়েছিলাম যে কন্ট্রোল করতে পারিনি। তার ফলে আপনার এই অবস্থা হয়েছে। আই এম সরি। আরে না না, যেটা হয়েছে সেটা হয়েছে, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, নার্স কেন আপনাকে আমার স্ত্রী বলছিল? তখন দেখি মেয়েটি লজ্জা পেয়ে যায়। বাহ, মেয়েটির লজ্জা মিশ্রিত মুখটা তো ভারী মিষ্টি লাগছে। মেয়েটি একটা হাসি দিয়ে বলল, এর জন্য আমি সরি। আসলে আপনার অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, তাই ডক্টরের চিকিৎসা করতে চাইছিল না। তাই আমি বাধ্য হয়ে বলি যে আমি আপনার বউ। সেটা তো বুঝলাম, কিন্তু নার্স বলছিল আপনি নাকি আমার দিনরাত সেবা করছেন। এটা তো করতেই হতো, আমার জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে, তাই না? আমি ভাবছি কি আশ্চর্য, আমার নিজের লোকেরা আমাকে ফেলনা করে রেখে দিয়েছিল, আর এই মেয়েটাকে আমি আগে কখনো দেখিও নি, না ছিল কোনো পরিচয়, অথচ মেয়েটা নাকি আমাকে সেবা করে সুস্থ করে তুলেছে, আর নিজের ভুলের জন্য বারবার ক্ষমাও চাচ্ছে, যেটা নাকি সে নিজের অনিচ্ছায় করেছে। কত পার্থক্য এই মেয়েটা আর আমার আপনজনদের মধ্যে। আমি যখন আমার পুরনো দিনগুলির কথা ভাবা শুরু করছিলাম, তখন মেয়েটির ডাকে আমি বাস্তবে ফিরলাম। ও হ্যালো মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু না, আপনি বলুন কি বলবেন। আমি বলবো মানে? এখন তো বলবেন আপনি। আপনার সম্পর্কে তো আমি কিছুই জানি না, আর আপনার পরিবারকেও জানাতে হবে আপনার কথা। তারা হয়তো ভীষণ চিন্তায় আছেন। আমি আস্তে আস্তে নিজের মনে মনে বললাম, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। কিন্তু এই কি, মেয়েটার কান মনে একটু বেশি পাতলা, আমার কথা শুনে ফেললো। চিন্তা করার মতো কেউ নেই মানে? আপনার কি কেউ নেই? না, আমার পৃথিবীতে কেউ নেই, সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। মেয়েটিকে কিছু বলতে চাইনি, কারণ আমার কষ্টের কথা শুনিয়ে কাউকে কষ্টিত করার কোনো মানে হয় না। তাছাড়া আমিও আর ওখানে ফিরে যেতে চাই না। অবশ্য বাবার জন্য খারাপ লাগছে, তবে এটাই ঠিক হবে, কারণ আমার জন্য বাবাকে কম কথা শুনতে হয়নি, কম অপমানিত হননি। খারাপ অতীতটা ভুলে যাওয়াই ভালো, সেটাকে বারবার মনে করে কষ্ট পাওয়াটা বোকামি। ও হ্যালো মিস্টার, আবার কোথায় হারিয়ে গেলেন? সরি, আমার কথার জন্য হয়তো আপনি কষ্ট পেলেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি অনাথ। অনাথ কথাটা যেন বিষের চুরির মতো বুকে বিঁধল, কারণ যারা অনাথ তাদেরকে অনাথ বললে এতটা কষ্ট হয়তো হতো না, কিন্তু আমার সব কিছু থাকতেও আজকে অনাথ। মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে আপনি তো আজব, আমি আপনার সাথে কথা বলছি আর আপনি কি নিয়ে ভাবছেন? এভাবে কি কথা বলা যায়? সরি, আসলে আমি। থাক থাক, আর বলতে হবে না। আমরা এতক্ষণ ধরে কথা বলছি, আপনার নামটাই জানা হলো না। ও সরি, আমার নাম হলো আশিক, মানে মোহাম্মদ ইফাদুল ইসলাম আশিক। আপনি তো মিস্টার সত্যি একটা বলদ গাধা কোথাকার। আরে একটা মেয়ে আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলছে আর আপনি কোনো কিছুই বলছেন না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো জানেন না দেখছি। আরে অ্যাটলিস্ট আমার নামটা তো জিজ্ঞেস করবেন নাকি? সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার নাম কি? ঠিক আছে, আমার নাম হলো তানিশা আক্তার রেনু, তবে সবাই আমাকে রেনু বলেই ডাকে। খুব সুন্দর নাম। তাই? ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। ধন্যবাদ। এভাবেই কেটে গেল আরও 10 দিন। রেনু আর আমি এখন খুবই ভালো বন্ধু। আজকে ডাক্তার বলল আমি বাড়ি যেতে পারবো। রেনুও আমার সাথে ছিল। রেনু বলল, চলো আশিক, তাহলে আমরা এখনই বাড়িতে চলে যাই। বাড়িতে নাই মানে? কোথায়? কেন আমাদের বাড়ি যাবে না? না গেলে তুমি যাবেটা কোথায় শুনি? আমাকে আর কিছু বলতে না দিয়েই রেনু আমার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। আমাকে সামনের সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। আমি বললাম, তুমি গাড়ি চালাবা? দেখো, আবার যেন আমাকে হাসপাতালে পাঠিও না, অনেক কষ্টে সেখান থেকে ছাড়া পেয়েছি। রাগানোর জন্য বললাম। তখন রেনু রাগে কটমট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোর যদি এতই ভয় হয়
যা নাম গাড়ি থেকে। আরে না না, আমি তো এমনি মজা করছিলাম। ঠিক আছে, মনে রেখো এটাই শেষবার। তারপর আমি রেনুর সাথে রেনুদের বাসায় ঢুকি। ঢুকেই রেনু তার মা বাবাকে ডাকা শুরু করলো। তখন দেখি ওর মা রান্নাঘর থেকে দৌড়ে আসছেন। এসে বললেন, কি হয়েছে, এভাবে বাড়ি মাথায় করে ডাকছিস কেন? ভদ্রমহিলা আমার দিকে তাকিয়েই বলে, তুমি বুঝি আশিক তাই না? হ্যাঁ আন্টি, আমি আশিক। কেমন আছেন আপনি? ভালো বাবা, তুমি কেমন আছো? আসলে তোমাকে হাসপাতালে দেখতে আসিনি, তাই বলে কিছু মনে করো না। আসলে রেনু তোমার কথা আমাকে কালকেই জানিয়েছে। না আন্টি, এভাবে বলছেন কেন? তখনই রেনু আমাদের থামিয়ে দিয়ে বলল, মা, তোমাদের কথা বলা শেষ হলে এবার খাবার দাও, খুব খিদে পেয়েছে। আর আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফেরেনি। তোরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর রেনু আমাকে একটা রুমে নিয়ে গেল। বলল, ফ্রেশ হয়ে নিচে চলে এসো, ওকে? রুমটা খুবই সুন্দরভাবে গোছানো। এরপর রেনু চলে যায়। আমিও ফ্রেশ হয়ে নিচে আসি। নিচে এসে দেখলাম রেনু একজন আঙ্কেলের সাথে কথা বলছে। আমি বুঝতে পারলাম এটাই রেনুর বাবা। আমি কি জিজ্ঞেস করলাম, কেমন আছেন আঙ্কেল? তিনি আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি আশিক তাই না? হুম। তখন আঙ্কেল আমায় কি একটা বলতে যাবে, রেনু তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার যা জানার ইচ্ছা পরে জেনে নিও, এখন প্লিজ খেতে বসো, আমার খুবই খিদে পেয়েছে। রেনুর কথায় সবাই খেতে বসে পড়ি। তারপর খাওয়া দাওয়ার পর আমি রুমে চলে আসি। শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই এসেই ঘুমিয়ে পড়ি। তখনই কেউ আমাকে ঠেলে ঘুম থেকে উঠালো। চোখ খুলতেই দেখি রেনু। আমি সাথে সাথে উঠে বসে পড়ি। বললাম, তুমি এখানে কি করছো? কেন, আমি আসতে পারি না? আর এমনি এমনি আসিনি। তুমি কি ওষুধ খেয়েছো? না, খাইনি। আসলে একটু বেশি ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শুতেই ঘুম চলে আসে। ঠিক আছে, এই নাও ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। তারপর রেনু একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। মেয়েটা খুবই ভালো, সরলতা আছে তার সব কিছুতেই। এত বড়লোক বাপের একমাত্র মেয়েরা সাধারণত এমন হয় না, এটা বলতেই হবে। রেনু সবার থেকে আলাদা। আপনারা হয়তো ভাবছেন আমি রেনুর প্রেমে পড়েছি। না ভাই, আমি ওই দিকটাতে আর যেতে চাই না, আর কোনো রকম সম্পর্কেও জড়াতে চাই না। আমি বাকি জীবনটা একা একাই কাটাতে চাই, কারণ আমি নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না, আর কোনো রকম অবহেলাও পেতে চাই না। অবহেলা অনেক কষ্টের। তবে রেনুর এই এত কেয়ারিং দেখে আমার একটু ভয়ও করছে। এটা কি শুধু বন্ধুত্ব আর দায়িত্ববোধ থেকে, নাকি অন্য কিছু? রেনুদের বাড়িতে আছি 5 দিন। এই কয়দিনে আমি একেবারে সুস্থ হয়ে গেছি। আমাকে রেনুরা যেন তাদের পরিবারেরই একজন করে নিয়েছে। রেনুর মা আমাকে নিজের ছেলের মতোই দেখেন। তবে রেনুর বাবা একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। রেনুকে নিয়ে আমার যে ভয় ছিল সেটাই সত্যি হলো, কারণ এই কয়দিনে রেনুর ব্যবহার সেটাই নিশ্চিত করেছে। আমার প্রতি রেনুর যে কেয়ারিং, সেটা ভালোবাসাই। কারণ রেনু আমাকে সবসময় শাসন করেছে, এটা করো না, ওটা করো না, ইত্যাদি ইত্যাদি। তারপর খাবার খেতে না চাইলে নিজের হাতে জোর করে খাইয়ে দেয়। আমার পছন্দগুলো সব খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিয়েছে। এখন সে আমার পছন্দের শাড়ি পরে, সে শাড়ি পরা জানতো না, কিন্তু আমার জন্য শিখে নিয়েছে। তারপর আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াচ্ছে। রেনু আগে নাকি কখনো রান্না করে যেত না, কিন্তু এখন সে প্রতিবেলায় রান্না করে যায়। আমার জন্য কফি, চা, কখনো আবার জুস বানিয়ে আনে। আমাকে বলতেই হবে, রেনুর রান্নার হাত অনেক ভালো, মেয়েটাও অনেক অনেক ভালো। কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না। আমার জন্য রেনু কষ্ট পাক আমি চাই না। তাছাড়া আমি বিবাহিত, আমার অতীত অনেক খারাপ। রেনু আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। আমি তার যোগ্য নই, তাই আমি চলে যাব বলে ঠিক করলাম। তাই কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম। এরপর ব্যাগ নিয়ে নিচে আসতেই দেখি রেনু আর তার বাবা মা নিচেই বসার ঘরে বসে আছে। আমি তাদের সামনে যেতেই রেনু দাঁড়িয়ে গেল, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ব্যাগ নিয়ে এখানে কেন? কোথায় যাবে তুমি? দেখো রেনু, অনেক দিন তো হলো, আর কতদিন তোমাদের বাড়িতে এইভাবে থাকবো? আমি তো সারা জীবন তোমাদের এখানে থাকতে পারবো না। আসলে আমি এখানে চাকরি খোঁজার জন্য এসেছিলাম। এতদিন তোমাদের বাড়িতে আছি, আমার কেমন যেন লাগছে। এভাবে বসে বসে সময় কাটানোটা আমার ভালো লাগছে না। তাই এবার গিয়ে একটা চাকরি খুঁজতে হবে।
তাই আমি এখান থেকে আজকেই চলে যেতে চাচ্ছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আমার আপনজন না হয়েও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। সেই জন্য আমি সারা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকব। রেনু, তোমার মতো বন্ধু সবার ভাগ্যে জুটে না। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এত ভালো একজন বন্ধু আমার জীবনে এসেছে। কথাগুলো আমি অন্যদিকে তাকিয়ে একটানা বলে গেলাম। চেয়ে দেখি আমার কথা শুনে তারা সবাই দাঁড়িয়ে পড়েছে। রেনুর চোখে জল চিকচিক করছে। এই বুঝি বৃষ্টি নামবে। তখন আঙ্কেল বললেন, এসব কি বলছো তুমি বাবা? আমরা তো তোমার আপনজনই। আর বিশ্বাস করো, তোমার এখানে থাকতে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, বরং আমাদের আরও ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে। না আঙ্কেল, এমন কেন বলছেন? আসলে কাজ না করে থাকতে আমার কাছে ভালো লাগে না। তাছাড়া আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? যখন মন চাইবে তখন আপনাদের সাথে আড্ডা মারতে চলে আসব। আর আন্টির হাতের খাবার খেতে তো অবশ্যই আসব। চেয়ে দেখি অলরেডি রেনুর কান্না শুরু হয়ে গেছে। এখানে থাকা আর নিরাপদ নয়। আমি দ্রুত বেরিয়ে আসতে যাব, তখন শুনতে পেলাম রেনুর কান্না মিশ্রিত রাগী কণ্ঠ। তুই যদি আর এক পা আগাস তাহলে হাত পা ভেঙে আবার হাসপাতালে ফেলে আসবো। এই মেয়ে বলে কি? তবে এই মেয়ের কোনো বিশ্বাস নেই। রাগের মাথায় সব কিছু করতে পারে। তাই পা সামনে আগানোর সাহস করে উঠতে পারলাম না। আমি ওখানে থেমে যাই। তখনই দ্রুত পায়ে রেনু আমার সামনে এসে দাঁড়ালো। চেয়ে দেখি রেনুর চোখ আর নাক পুরো লাল হয়ে গেছে। রাগ আর কান্নার জন্যই এমন হয়ে গেছে। আমি ভয় মিশ্রিত চোখে ওর দিকে তাকিয়ে আছি। তখন নিশি বলতে লাগলো, খুব কাজ করার ইচ্ছে না তোর? কাজ করার জন্য একেবারে পাগল, তাই না? আমিও দেখব তুই কত কাজ করতে পারিস। তোকে অফিসে কাজ খুঁজতে হবে না, আমাদের অফিসে তোর মতো এমন কাজের লোকই দরকার। কথাটা বলে রেনুর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমাদের অফিসে ওর একটা কাজের ব্যবস্থা করে দিও। আরে এই কথাটা তো আমার মাথায় আসে নাই। অফিসের একটা সিনিয়র পোস্ট অনেক দিন থেকে খালি পড়ে আছে। আশিক তাইলে ওই পোস্টে জয়েন করুক। ব্যাস হয়ে গেল। আমার যাওয়ার সকল রাস্তা এখন বন্ধ। তখনই রেনু আমার হাত থেকে প্রায় ছো মেরে ব্যাগটা নিয়ে সোজা উপরে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তখন আঙ্কেল আমাকে বললেন, তাহলে ইয়াংম্যান, কাল থেকেই কাজ শুরু করে দাও। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। এখন আমি কি করব? আমি তো অন্য একটা কারণে চলে যেতে চেয়েছিলাম। আর রেনুকেও বোঝানো মুশকিল, যেই রাগী মেয়ে। এরপর আমি উপরে চলে আসি। আমার রুমে ঢুকেই দেখি রেনু বসে আছে। আমি ঢুকতেই রাগীভাবে আমার দিকে তাকালো আর বলল, তুমি চলে যেতে যাচ্ছিলে কেন? আর শোনো, ফার্দার যেন আর এরকমটা না হয়। কথাটা বলেই আমার কাছে এসে গালে চট করে একটা কিস করে দৌড়। আমি ওখানে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম, আমি কি করব? কি করে রেনুকে বলবো যে ও যেটা ভাবছে সেটা কখনো সম্ভব নয়? আমার অতীতটা ওকে কিভাবে বলবো? আমার অতীত জানার পর রেনুর কী রিয়াকশন হবে? তারপর সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে বের হয়ে আসতেই দেখি রেনু হাজির। রেনুকে দেখে তো বড়সড় একটা ক্রাশ খেলাম। আজ পর্যন্ত রেনুকে এতটা সাজতে দেখিনি। নীল শাড়িতে রেনুকে একেবারে নীল পরীর মতো লাগছে। আমি অপলক রেনুর দিকে তাকিয়ে আছি। রেনুর ডাকে আমার ঘোর কাটলো। রেনু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এমন হা করে থাকলে মুখে শুধু মশা মাছি না, ডাইনোসর ঢুকে যাবে। আমি কিছুটা ইতস্ততভাবে বললাম, কী সব বলো তুমি? তোমার দিকে হা করে দেখার কি আছে? আমি তো দেখছিলাম তুমি এতটা ময়দা মাখছো কেন? রেনু রেগে আগুন হয়ে গেছে। কি কি বললে তুমি? আমি ময়দা মাখি? এই প্রথম আমি এতটা সুন্দর করে সাজলাম, কোথায় তুমি আমার একটু প্রশংসা করবে তা না। এ কি সর্বনাশ! এই মেয়ে তো মজাও বোঝে না। এই একটা তুচ্ছ বিষয় নিয়ে কান্না শুরু করছে। আরে কি করছো কি তুমি? আমি তো শুধু মজা করছিলাম। তুমি কাঁদছো কেন? তোমাকে তো খুবই সুন্দর লাগছে, একেবারে নীল পরি। তখনই কান্না শেষে মুচকি একটা হাসি দিয়ে বলল, সত্যি আমাকে এতটা সুন্দর লাগছে? আরে হ্যাঁ, সত্যি তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। সত্যি? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে এতটা সেজেছো কেন? কোনো বিশেষ কারণ? কারণ আছে। কি কারণ শুনি? পরে বলবো, কিন্তু এখন তুমি এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নাও। আমরা আজকে একটা জায়গায় যাব। কিন্তু কোথায়? বেশি কথা না বলে যাও, পাঞ্জাবিটা পরে আসো। এরপর আমি রেনুর হাত থেকে পোশাকটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকলাম। আমি ওয়াশরুম থেকে
জামাটা পরে বাইরে এলাম। রেনু আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এই পাঞ্জাবিটাতে কত কিউট লাগছে তুমি জানো, আমার তো মন চাইছে। কি মনে চাইছে? রেনু একটা মুচকি হাসি দিয়ে বলল। কিছু না, চলো দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা নিচে নেমে আসি। আন্টি আমাদের দেখে বলে, কোথায় যাচ্ছিস তোরা? মা, তোমাকে না বললাম আজকে আমার ফ্রেন্ড সাদিয়ার বিয়ে। আচ্ছা, আমরা এখন আসছি। সাবধানে যাস। আর বাবা আশিক, তুমি রেনুকে একটু দেখে রেখো। মেয়েটা বড্ড ঝগড়টে, যার তার সাথে ঝগড়া করে বসে। আন্টি চিন্তা করবেন না, আমি ওকে দেখেই রাখবো। এরপর আমি রেনুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তবে আজকে ড্রাইভিং সিটে আমি বসেছি আর রেনু আমার পাশে। রেনু আমাকে রাস্তা বলে দিচ্ছে। আমরা একটা গিফটের দোকানে এলাম। সেখান থেকে রেনু তার ফ্রেন্ডের জন্য একটা গিফট নিল। তারপর আমরা দোকান থেকে বেরিয়ে আবার রওনা দিলাম রেনুর ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় রেনু আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিল, আর ওর এত বকবকের উত্তরে আমি শুধু হ্যাঁ করছিলাম। তারপরও দেখি এই মেয়েটা থাকছে না। যাই হোক, এই বাচাল মেয়ের অত্যাচার সহ্য করতে করতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার পর রেনু আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় ফ্রেন্ড হিসেবে। যাক, বাঁচা গেল। আমি তো অন্য কিছুই ভাবছিলাম। তখন রেনুকে নাকি তার কোণে বান্ধবী ভেতরে ডাকছে। আমি তো আর মেয়েদের ওখানে যেতে পারবো না, তাই রেনু আমাকে এখানে রেখে চলে গেল আর বলল, আমি একটু আসছি। একা একা একপাশে দাঁড়িয়ে আছি, কাউকেই তো চিনি না, আর আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলার অভ্যাসও আমার নেই। বলতে পারেন একা একা সময় কাটাতে আমার ভালোই লাগে। তখনই আমার শান্তি বিনষ্ট করতে চলে আসলো একটা ময়দা সুন্দরী। মেয়েটি রেনুরি ফ্রেন্ড, নাম হয়তো শান্তি। কি অশান্তি, মেয়েটা এসে একেবারে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে। তাই আমি একটু পিছিয়ে যাই। তখনই অশান্তি মানে শান্তি বলল, হাই, আমায় চিনতে পারছেন? চিনব না কেন, একটু আগেই তো কথা হলো। আপনাকে না এই নীল পাঞ্জাবিতে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ, আপনাকেও অনেক সুন্দর লাগছে। শান্তি খুশিতে গদগদ হয়ে বলল। সত্যি? আমি এটা বুঝতে পারি না, মেয়েরা এতটা আদিগিল্লা কেন হয়। তারপর আমি বললাম, আচ্ছা, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলুন, কি বলবেন? আচ্ছা, আপনার কোনো জিএফ আছে? না, নাই। ও মা, কি বলছেন আপনি? আপনার মতো এমন একটা কিউট ছেলের জিএফ নাই। সত্যি অবিশ্বাস্য। ও মাই গড, এই মেয়ে তো দেখছি একেবারে পাক্কা ফ্ল্যাট রানী। ছেলেদের কি করে ফ্ল্যাট করতে হয় ভালো করেই জানে। না বাবা, এখান থেকে কেটে পড়াই ভালো। এরপর হয়তো সোজা প্রপোজ করে বসবে। আমি হালকা গলা খাকড়িয়ে বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি। এই মেয়ে তো পুরাই জোক। শান্তি বলল, আর একটু দাঁড়ান না, একটা কথা ছিল। জি বলুন, কি বলবেন? তখনই শান্তি কোথা দেখে যেন একটা গোলাপ এনে আমাকে সোজা প্রপোজ করে বসলো। ঠিক সেই মুহূর্তেই রেনুর আগমন। রেনুর আগে ফুঁসতে ফুঁসতে কাছে এসে এমন একটা ধাক্কা দিল যে শান্তি সামলাতে না পেরে পাশে থাকা ছেলেটার উপর গিয়ে পড়ে। তারপর রেনু শান্তিকে উদ্দেশ্য করে বলে, হারামজাদি, তোর সাহস কি করে হলো আশিককে প্রপোজ করার? তাতে তোর সমস্যা কি? আশিক তোর বিএফ নাকি বিয়ে করা বর যে অন্য কেউ তাকে প্রপোজ করতে পারবে না? আন্টি আমাকে আগে সাবধান করে দিয়েছিল যে রেনু ঝগড়ুটে একটা মেয়ে। এই জন্য রেনু শান্তির পুরো একটা লঙ্কা কাণ্ড বাতিয়ে দিচ্ছে। এখন আমি কি করব? বিয়েবাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তখন রেনুকে রীতিমতো টানতে টানতে নিয়ে অন্যদিকে নিয়ে গেলাম। রাগে রেনুর নাক মুখ পুরো লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কি করলা? শুধু শুধু শান্তির সাথে এইভাবে ঝগড়া কেন করছিলে? ওই শান্তির সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার? আর উল্টা এই প্রশ্ন করলাম না যে তাতে তোমার কি, কারণ যদি এই প্রশ্নটা করে ফেলি তাহলে আমার কপালে শনি আছে। রাগের মাথায় রেনু আমাকে প্রপোজ কি বিয়ে করে ফেলতে পারে। তাই আর কথা বাড়াতে না গিয়ে রেনুকে বললাম, এসব বাদ দাও, এখন চলো, বিয়ে শুরু হতে যাচ্ছে। তারপর রেনু কিছুটা শান্ত হয়ে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বিয়ের জায়গায় পৌঁছালো। আমি আর কিছু বললাম না। রেনু ওই পুরো অনুষ্ঠানে আমার হাতটা একবারের জন্য ছাড়ে নাই। তারপর সব কিছু সম্পন্ন করে বিয়ে বাড়ি থেকে বের হতে অনেকটা রাত হয়ে গেল। আমরা গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি স্টার্ট দিতে দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ঘটল আরেক বিপত্তি। বাড়ির 1 কিলোমিটার কাছাকাছি আসতেই গাড়ি বাবাজি যান ছেড়ে দিলেন। এখন কি করব?
বাইরে এত বৃষ্টি, তারপর এত রাতে কোনো গাড়িও পাওয়া যাবে না, আর সারা রাত এখানেও থাকতে পারবো। তখন আমি রেনুর দিকে তাকিয়ে দেখি ও খুবই খুশি। আমি রেনুকে জিজ্ঞাসা করলাম, এই বিপদে তুমি এত খুশি হচ্ছ কেন? রেনু হাসি মুখে জবাব দিল যে তার নাকি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দের, সে নাকি বৃষ্টি নামলেই বৃষ্টিতে ভিজা শুরু করে। কথাটা বলতে দেরি রেনু গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজা শুরু করলো। আমি তো পুরাই রেনুর এই কাণ্ড দেখে। রেনু বাইরে গিয়ে বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে দিয়েছে আর খিলখিল করে হাসছে। সে কি হাসি! কারো হাসিও এত সুন্দর হতে পারে? আমি অবাক দৃষ্টিতে রেনুর দিকে তাকিয়ে আছি। তখন দেখি রেনু থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রেনু ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমিও মাথা নেড়ে জবাব দিলাম, কিছু না। তখন দেখি রেনু আমাকেও ডাকছে। আমি না করে দিলাম। কারণটা তো আপনারা ভালো করেই জানেন, আমার বৃষ্টি সহ্য হয় না। কিন্তু কে শুনে কার কথা? আমাকে কিছু বলতে না দিয়েই রেনু আমাকে টেনে গাড়ি থেকে নামায়। কি আর করা, আমিও রেনুর সাথে যোগ দিলাম। ভালোই লাগছে রেনুর সাথে এভাবে বৃষ্টিতে ভিজতে। তারপর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা হালকা হয়ে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তখন দেখি রেনু আমার সাথে একেবারে গা ঘেঁষে হাঁটতেছে, আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি লক্ষ্য করলাম ঠান্ডা বাতাসের কারণে রেনু শীতে ঠকঠক করে কাঁপছে। এখন আমি কি করি? আমার কাছে কোনো কোট নেই যে রেনুর গায়ে চাপিয়ে দেব। আশেপাশে কোনো দোকানও দেখছি না, আর এদিকে শীতের কারণে রেনুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই মায়ারে কেটাই কইছিল এমনি নাইচ্চা নাইচ্চা বৃষ্টিতে ভিজতে। রেনু শীতে এতটাই কাবু হয়ে গেছে যে ঠিক মতো হাঁটতেও পারছে না। আমি কোনো উপায়ান্তর না দেখে রেনুকে কোলে তুলে নিলাম। রেনুর সাথে সাথে আমার গলা জড়িয়ে ধরে একেবারে বুকের সাথে মিশে যেতে চাইলো। এখনও কাঁপছে সে, তাই আমি দ্রুত হাঁটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম। দরজার সামনে এসে আমি রেনুকে নামিয়ে দেই। রেনুর দিকে তাকাতেই দেখি লজ্জায় চোখ নামিয়ে নিছে, আর দেখি মিটি মিটি হাসছে। লজ্জার কারণটা তো বুঝলাম, কিন্তু মেয়েটা হাসছে কেন? তারপর দরজার কলিং বেল টিপতেই আন্টি বেরিয়ে এলো। আন্টি আমাদের দেখে তো পুরো টাসকি খাইয়া গেল, কারণ আমরা পা থেকে মাথা অবধি পুরো কাক ভেজা হয়ে গেছি। আন্টি ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, তোদের এই হাল কি করে? এরপর রেনুই তার মাকে সব কিছু বলে। তারপর দেখি আন্টি আমার দিকে কেমন যেন সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কারণ উদ্ধার করতে না পেরে আন্টিকে জিজ্ঞেস করে ফেললাম যে, কি হয়েছে আন্টি, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন আন্টি আমার বুকের বাম দিকে পাঞ্জাবিতে আঙুল তাক করে বললেন, এখানে কি হয়েছে বাবা? তাকিয়ে দেখি লিপস্টিকের দাগ কাম সারছে। এটা নিশ্চয়ই রেনুর কাজ, আর এজন্যই